আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে, কে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে না? ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে এভারেজ বা গড়, তাই না? আমরা প্রতিনিয়তই মানে এই শব্দটা ব্যবহার করে থাকি যে গড়ে এত, গড়ে অত। ঠিক আছে, এই শব্দটার সাথে এবং এই বিষয়গুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত বলা চলে। সো আসেন, শুরু করি। দেখেন, 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। এখানে ক্যালকুলেশন, আসলে কোনো জটিল কোনো ক্যালকুলেশন নাই, সহজ সহজ জিনিসপত্র আছে। একটু খেয়াল করি আমরা। আমরা 2টা ক্লাস করব গড়ের উপরে। আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে বেসিক বিষয়গুলো, মানে বেসিক প্রশ্ন থেকে শুরু করছি আমরা। দেখেন, এখানে বলা হচ্ছে যে দ্য নাম্বারস 2, 3, 5 অ্যান্ড এক্স হ্যাভ অ্যান এভারেজ ইকুয়াল টু 4। বলতেছে যে এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, 2, 3, 5 আর হচ্ছে এক্স। এই 4টা সংখ্যার গড় হচ্ছে 4। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, যে এক্স এর ভ্যালুটা কত, এটা বের করেন। তো খেয়াল করেন, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, গড় কিভাবে বের করতে হয়, কয়টা সংখ্যা আছে, 2 একটা, 3 একটা, 5 একটা, এক্স একটা। এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার যোগফলকে যখন আমরা 4 দিয়ে ভাগ করে দিব, তখন আমরা গড় পেয়ে যাব। সো গড়টা তো আমার দেওয়াই আছে, যে 4টা সংখ্যার গড় হচ্ছে 4। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, 5, 3, 8, 2, 10, অর্থাৎ 10 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, 4 আর 4 গুণ করলে 16 হয়ে যাবে। অর্থাৎ এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার সমষ্টি হচ্ছে 16। সো আমাকে বের করা লাগবে যে এক্স এর মানটা কত, এইটা। তাহলে এই যে 16 থেকে জাস্ট আমরা 10কে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব যে ভাই এখানে এক্স এর মানটা হচ্ছে 6, যেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, যে এক্স এর মান কত হবে, 6 হবে। এটা তো গেল হচ্ছে বোঝার বিষয়, যে আপনি এইভাবে, আমরা আসলে স্কুলে করে আসছি বা এতদিন করে আসছি, এইভাবে আপনি করতে পারেন। অথবা আপনি এইভাবেও করতে পারেন, মানে একদম সহজ জিনিস তো এইভাবেও করতে পারেন। আপনি শুধু দেখবেন যে কয়টা সংখ্যা আছে, 4টা। 4টা সংখ্যার গড় কত দেওয়া আছে, 4। তাহলে 4টা সংখ্যার গড় যদি 4 হয়, তাহলে 4টা সংখ্যার সমষ্টি কত হবে, আপনি বলবেন যে 4 × 4 ইজ ইকুয়াল টু 16 হবে। তার মানে 4টা সংখ্যার যোগফল যদি 16 হয়, তাহলে এখানে 3টা সংখ্যার যোগফল হচ্ছে 10, একটা সংখ্যা হচ্ছে এক্স। তাহলে 10-এর সাথে এক্সকে যোগ করলে আমরা 16 পেয়ে যাব। তার মানে এক্স এর মান কত হবে, 6 হয়ে যাবে। এক্স এর মান কত, 6। মুখে মুখেই করতে পারবেন। ঠিক আছে, যেহেতু সংখ্যাগুলো ছোট, হিসাব করতে তেমন কষ্ট করা লাগবে না। আসেন পরেরটাতে চলে যান, 2 নম্বর। 2 নম্বরে কি বলতেছে, যে সেলিম গেটস grades of 79, 83, 86 and 89 on 4 math test। বলতেছে যে সেলিম গণিতের 4টা পরীক্ষায় কত করে নাম্বার পাইছে, 79, 83, 86 এবং 89। হোয়াট গ্রেড মাস্ট হি গেট অন হিজ ফিফথ টেস্ট টু এভারেজ 85। বলতেছে যে পঞ্চম পরীক্ষায় সে কত নম্বর পাবে, যার ফলে এই 5টা পরীক্ষার গড় কত হয়ে যাবে, 85 হয়ে যাবে। কথা বুঝছেন? 4টা পরীক্ষার নাম্বার আমরা জানি যে এত 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 পাইছে। আমাদের করা জিজ্ঞাসা করছে যে পঞ্চম পরীক্ষায় কত নম্বর পাইলে এই 5টা পরীক্ষার গড় 85 হবে। তখন আপনি বলবেন যে ভাই 5টা পরীক্ষার গড় নম্বর যদি 85 হয়, তাহলে 5টা পরীক্ষার মানে যে নাম্বারটা পাইছে তার সমষ্টি কত হবে, 5 × 80, 400, 5×5 = 25, অর্থাৎ 425 নম্বর হবে। মানে 5টা পরীক্ষার টোটাল নম্বর হচ্ছে 425।
তাহলে এখানে আমাদের 4টা পরীক্ষার টোটাল দেওয়া আছে, আমরা একটু 4টা পরীক্ষার টোটাল একটু হিসাব করি। 9 6 15 3 18, 18 9 27 7, হাত থেকে 2, 10 18 26, সাথে কত 33। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 4টা পরীক্ষার টোটাল কত 337। তো জিজ্ঞাসা করছে যে পঞ্চম পরীক্ষায় কত নাম্বার পাইছে, তাহলে এই যে পঞ্চম পরীক্ষায় সে কত নম্বর পাইছে এইটা বের করার জন্য কি করতে হবে, এই যে 5টা পরীক্ষায় প্রাপ্ত টোটাল নম্বর 425 থেকে 4টা পরীক্ষার প্রাপ্ত টোটাল নম্বর 337কে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলেই বুঝতে পারবো যে পঞ্চম পরীক্ষাতে সে কত নম্বর পাইছে। তাহলে এই যে 425 থেকে যদি আমরা 337কে বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো 88 পেয়ে যাব। ঠিক আছে, 88। তার মানে পঞ্চম পরীক্ষায় সেলিম কত নাম্বার পাইছে, 88 পাইছে। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। তিনি কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ এম নাম্বারস ইজ এ অ্যান্ড দ্য এভারেজ অফ এন নাম্বারস ইজ বি, হোয়াট ইজ দ্য এভারেজ অফ অল দ্য নাম্বারস। বলতেছে যে এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ, এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি, তাহলে এই সংখ্যাগুলোর গড় কত হবে। আপনি বলবেন যে ভাইয়া এম সংখ্যক সংখ্যার গড় যদি এ হয় তাহলে টোটাল কত, আপনি বলবেন যে এম এ হয়ে যাবে। আবার এন সংখ্যক সংখ্যার গড় যদি বি হয় তাহলে টোটাল কত, আপনি বলবেন যে এন বি হয়ে যাবে। তাহলে এই যে এম সংখ্যক সংখ্যা আর এন সংখ্যক সংখ্যা এদের গড় জিজ্ঞাসা করছে, তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি এত, এন সংখ্যক সংখ্যার সমষ্টি এত। সো আমরা যদি গড় বের করতে চাই তাহলে এই সমষ্টিকে এই যে যতগুলো সংখ্যা আছে অর্থাৎ এম আর এন এই দুইটা দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এম এ প্লাস এন বি ডিভাইডেড এম প্লাস এন। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই বুঝতে পারতেছেন আপনারা, বোঝা বোঝা যাচ্ছে। কি কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি, মাত্র 2জন কমেন্ট করছে, আপনারা কি বুঝতে পাচ্ছেন। বিশ্বজিৎ মন্ডল লাস্ট কমেন্ট করছে। ওকে, পরেরটাতে চলে যাই। 4 নাম্বার দেখেন, 4 নাম্বারে কি বলতেছে। এটা এই যে এই 4 নাম্বার প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকে আসছিল 2023 সালে, বুঝতে পারছেন। এই যে এই 4 নাম্বার, এইটা এখানে বলা হচ্ছে যে ইফ দ্য এভারেজ অফ এম নাম্বারস ইজ এন স্কোয়ার অ্যান্ড দ্যাট অফ এন নাম্বারস ইজ এম স্কোয়ার, দেন দ্য এভারেজ অফ এম প্লাস এন। এখানে বলা হচ্ছে যে এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এন স্কোয়ার এবং এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম স্কোয়ার, তাহলে এম প্লাস এন এদের গড় কত। ওই সিম্পল আগেরটার মতোই একই ম্যাথ। দেখেন এম সংখ্যক সংখ্যার গড় যদি এন স্কোয়ার হয় তাহলে টোটাল কত, আপনি বলবেন যে এম এন স্কোয়ার। তারপর বলতেছে যে এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম স্কোয়ার, তাহলে এন সংখ্যক সংখ্যার গড় যদি এম স্কোয়ার হয় তাহলে টোটাল কত, আপনি বলবেন যে এন এম স্কোয়ার। এখন এই যে এম সংখ্যক সংখ্যার টোটাল এত, এন সংখ্যক সংখ্যার টোটাল এত, এই টোটালগুলোকে যদি যোগ করে এই যে দুইটা সংখ্যা এখানে দেওয়া আছে এম আর এন, এইটা দিয়ে যদি ভাগ করে দেই তাহলেই বুঝতে পারবো বা বলতে পারবো যে আসলে আমার
এভারেজটা কত হবে, যে এম প্লাস এন সংখ্যক সংখ্যার এভারেজ কত, এটা আমি বের করতে পারবো। সো এখানে আমাদেরকে একটা এক্সট্রা কাজ করতে হবে শুধু, যে এখানে যদি আমরা এম আর এন কে কমন নেই, এম এন কে যদি কমন নেই, তাহলে এখানে পাবো এন প্লাস, এখানে পেয়ে যাব কত এম। তাহলে দেখেন, এই এন প্লাস এম আর এই এম প্লাস এন, এই দুটা কেটে দিতে পারি। কেটে দিলে এখানে শুধু থাকবে কে, শুধু এম এন থাকবে না, শুধু এম এন থাকবে। তার মানে এই যে এম প্লাস এন সংখ্যক সংখ্যার যে গড়টা চাইছে আমাদের কাছে, সেই গড়টা কত, এই যে এম এন। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। এটা 2021 সালের এডিতে আসছিল, এই 5 নাম্বার প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে। এখানে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 20। বলতেছে যে এক্স এবং ওয়াই এই দুইটার গড় কত, 20। তো এক্স আর ওয়াই এর গড় যদি 20 হয়, আমি যদি বলি টোটাল কত, এক্স ওয়াই এর গড় 20 হইলে সমষ্টি কত, আপনি তখন বলবেন যে ভাইয়া 20 × 2 ইজ ইকুয়াল টু 40 হবে, সমষ্টি হচ্ছে 40। এবং জেটের মানটা এখানে দেওয়াই আছে, যে জেড সমান সমান কত, 5। আমাদেরকে বলতেছে যে হোয়াট ইজ দ্য এভারেজ অফ এক্স ওয়াই এন্ড জেড। তাহলে এই তিনটা সংখ্যার গড় কত, অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটা সংখ্যার গড় জিজ্ঞাসা করছে। তাহলে এই তিনটা সংখ্যার সমষ্টি কত, আপনি বলবেন যে এক্স ওয়াই এর সমষ্টি 40, জেড হচ্ছে 5। তো 40 আর 5-এ কত, 45। এই 45কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা এক্স ওয়াই জেড এই তিনটা সংখ্যার গড় পেয়ে যাবো কত, এই যে 15। ঠিক আছে। পরেরটাতে আসেন, 6 নাম্বার। দেখেন এখানে একটু অপশনগুলো আমি একটু লিখে নিই আগে, কারণ অপশনটা এখানে দেখতে হবে আপনাদের। অপশন বিতে ছিল অপশন সিতে ছিল এবং অপশন ডিতে ছিল হচ্ছে -r+3p-s, এবং অপশন ইতে ছিল হচ্ছে নান। ঠিক আছে। সো এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, আমাদেরকে বলতেছে যে দ্য এভারেজ অফ 3 নাম্বারস ইজ পি। তিনটা সংখ্যার গড় হচ্ছে পি। তাহলে তিনটা সংখ্যার গড় যদি পি হয়, তাহলে এই তিনটা সংখ্যার সমষ্টি কত, আপনি বলবেন যে ভাইয়া 3p। ইফ 2 নাম্বারস অফ দেম আর অ্যান্ড এস, বলতেছে যে তিনটা সংখ্যার মধ্যে, খেয়াল করেন, আমি যদি বলি যে তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা আর, একটা সংখ্যা এস, আর একটা সংখ্যা আমরা জানি না, কিন্তু আপনি যখন এই তিনটা সংখ্যাকে যোগ করে দিচ্ছেন, তখন যোগফল কত পেয়ে যাচ্ছেন, 3p পেয়ে যাচ্ছেন। 3p, কথা বুঝছেন, তিনটা সংখ্যার গড় পি, তার মানে তিনটা সংখ্যার সমষ্টি 3p হবে। এরপরে বলতেছে যে এই তিনটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা আমি জানি, একটা সংখ্যা হচ্ছে আর, একটা সংখ্যা হচ্ছে এস, আর একটা সংখ্যা জানা নাই। অর্থাৎ এই তিনটা সংখ্যা যদি যোগ করে দেই, তাহলে 3p পাবো। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা কত, অর্থাৎ এই সংখ্যাটা কত হবে এটা বের করেন। তখন আপনি করবেন, তখন আপনি বলবেন যে ভাই এটা বের করার সহজ একটা উপায় আছে। যেহেতু তিনটা সংখ্যা যোগ করলে 3p পাবো, তাহলে এই যে 3p, এই 3p থেকে আমরা করব কি, এই যে একটা সংখ্যা আমরা জানি আর, এইটাকে বিয়োগ করে দিব। আবার আরেকটা সংখ্যা জানি এস, এইটাকেও আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। বা আপনি এইভাবে বলতে পারেন যে 3p থেকে আমি যেহেতু এখানে তৃতীয় সংখ্যাটা কত এইটা বের করার চেষ্টা করতেছি, তাহলে তিনটা সংখ্যার সমষ্টি থেকে যদি আমরা দুইটা সংখ্যার যোগফলকে বাদ দিয়ে দেই, তাহলে কত পাবো, 3p-r-s পাবো। অর্থাৎ এইটাই হচ্ছে আমার সেই তৃতীয় সংখ্যাটা, যে 3p-r-s, এটা হচ্ছে আমার তৃতীয় সংখ্যাটা।
কিন্তু প্রশ্নে অপশনটা একটু অন্যরকম করে দিয়েছে, অর্থাৎ এই এক্সপ্রেশনটা দেয় নাই। তো এই এক্সপ্রেশনটা কোথায় আছে? আপনি বলবেন যে এই যে অপশন ডিতে আছে। এখানে দেখেন আর এর আগে কি আছে? মাইনাস আছে। দেখেন আর এর আগে মাইনাস, থ্রি পির আগে এখানে কি দেওয়া আছে? প্লাস আছে। এই যে দেখেন থ্রি পির আগে প্লাস, এস এর আগে এখানে কি হয়েছে? মাইনাস হয়েছে। এই যে দেখেন এস এর আগে মাইনাস আছে। তার মানে এই যে থ্রি পি মাইনাস আর মাইনাস এসও যা, ঠিক সেম ভাবে মাইনাস আর প্লাস থ্রি পি মাইনাস এসও তা। অর্থাৎ অপশনটা জাস্ট একটু ম্যানিপুলেট করে দিছে। ঠিক আছে? সো অপশন ডি হচ্ছে আপনার সেই তৃতীয় সংখ্যাটা। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। 7 নম্বরে কি বলতেছে যে দ্য এভারেজ অ্যাটেন্ডেন্স অফ এ কলেজ ফর দ্য ফার্স্ট 3 days অফ আ উইক ইজ 325 অ্যান্ড ফার্স্ট 4 days ইজ 320। হাউ মেনি ওয়ার প্রেজেন্ট অন দ্য ফোর্থ ডে? বলতেছে যে একটা কলেজের এক সপ্তাহের প্রথম 3 দিনের গড় উপস্থিতি হচ্ছে 325, আর প্রথম 4 দিনের গড় উপস্থিতি হচ্ছে 320। তাহলে চতুর্থ দিনে উপস্থিতির সংখ্যা কত? তাহলে খেয়াল করেন, প্রথম 3 দিনের গড় উপস্থিতি যদি 325 হয়, তাহলে টোটাল কত? আপনি বলবেন যে 975। প্রথম 4 দিনের গড় উপস্থিতি যদি 320 হয়, তাহলে টোটাল উপস্থিতি কত? আপনি বলবেন যে 4 32 128 আর একটা শূন্য 1280। তো জিজ্ঞাসা করছে যে চতুর্থ দিনে উপস্থিতি কত? তাহলে এই যে চতুর্থ দিনে উপস্থিতির সংখ্যা কত ছিল, এইটা বের করার জন্য কি করতে হবে? এই যে 4 দিনের টোটাল উপস্থিতি 1280 থেকে 3 দিনের টোটাল উপস্থিতি 975কে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলেই আমরা বলতে পারবো যে চতুর্থ দিনে ওই কলেজে কতজন স্টুডেন্ট উপস্থিত ছিল। সো 1280 থেকে 975 বাদ দিলে 305 পাওয়া যায়। ঠিক আছে? সেখানে চতুর্থ দিনে উপস্থিতির সংখ্যা হচ্ছে 305 জন। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন আটে কি বলা হচ্ছে যে অন স্যাটারডে 25 of the students in a class took a test and their average score was 80। বলতেছে যে শনিবারে একটা পরীক্ষা হয় যেখানে 25 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং তাদের গড় নম্বর কত? 80। তাহলে গড় নম্বর যদি 80 হয়, তাহলে টোটাল নম্বর কত শনিবারে? আপনি বলবেন যে 80 20 হচ্ছে 1600, আর 5 80 400, অর্থাৎ 2000 হয়ে যাবে। 2000। On Tuesday, the other 20 students took the test and their average score was 98। বলতেছে যে অন্য একটা দিন 20 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষায়, যাদের গড় নম্বর কত? 98। 98 দোকানে কত হয়ে যায়? 98 দোকানে হয়ে যাবে হচ্ছে 196। 196 আর একটা এক্সট্রা শূন্য আছে, এই যে 1960। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ দ্য এভারেজ অফ দ্য এন্টায়ার ক্লাস? তাহলে পুরো ক্লাসের গড় নম্বরটা কত? তাহলে খেয়াল করেন, পুরো ক্লাসের টোটাল নম্বর কত? 2000 আর হচ্ছে 1960, অর্থাৎ 3960। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার। তাহলে টোটাল নাম্বারকে, যেহেতু আমরা গড় নম্বর বের করব, গড় নম্বর বের করব, তার মানে টোটাল নম্বরকে যদি আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে ভাগ করে দিই, তো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত? 25 আর 20 কত? 45। এই 45 দিয়ে যখন ভাগ করে দিব, তখন আমি এখানে গড় নম্বর পেয়ে যাব। সো ভাগ করে দেন। 5 এটার ভিতরে 9 বার যাবে, 5 এটার ভিতরে 7 বার, 5 7 35, 4 6 46, তার মানে হচ্ছে 5 9 45, 5 2 10, 9 7 16 দিয়ে 18, 9 দিয়ে যাবে 9। এটার ভিতরে কতবার যাবে? 8 9 72, 9 9 81, তাহলে 8 9 72, এই যে 88। ঠিক আছে? তাহলে গড় নম্বর কত হবে? 88 নম্বর হবে, যে ওই ক্লাসের গড় নম্বর হচ্ছে 88।
9 নম্বরে চলে যান। নয় কি বলা হচ্ছে যে দ্য এভারেজ স্যালারি পার মান্থ অফ 30 এমপ্লয়িজ ইন এ কোম্পানিজ টাকা 4000। বলতেছে যে একটা কোম্পানির 30 জন কর্মকর্তার বা কর্মচারীর গড় বেতন কত? 4000 টাকা করে। তাহলে গড় বেতন যদি 4000 হয়, তাহলে টোটাল বেতন কত হবে? আপনি বলবেন যে 3 4 12 আর 4টা শূন্য, 1 2 3 4। ইফ দ্য ম্যানেজার্স স্যালারি ইজ অ্যাডেড, যদি ম্যানেজারের স্যালারিকে আপনি অ্যাড করে দেন, দ্য এভারেজ স্যালারি ইনক্রিজেস টু 4300। বলতেছে যে আগে 30 জন কর্মচারী গড়ে 4000 টাকা বেতন পাইত। যদি আমি ম্যানেজারেরটা সহ হিসাব করি, তাহলে 30 জনের সাথে একজন ম্যানেজার যোগ হয়ে এখন কয়জন হয়ে যাবে? টোটাল মানুষ 31 জন। বলতেছে যে যখন 31 হয়ে গেল, তখন গড় বেতনের গড় কত হয়ে যাবে? এই যে বলতেছে যে 4300 হয়ে যাবে, 4300। তাহলে ম্যানেজার ব্যতীত এই 30 জনের টোটাল বেতন হচ্ছে 1,20,000 টাকা। আর ম্যানেজার সহ এই 31 জনের টোটাল বেতনটা কত হবে? 43 আর 31 হয়ে যায় হচ্ছে আপনার 1333। ঠিক আছে, 1333, আর এখানে এক্সট্রা 2টা শূন্য, অর্থাৎ 1,33,300 হয়ে যাবে ম্যানেজার সহ এই কর্মচারীদের বেতন। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য স্যালারি অফ দ্য ম্যানেজার, ম্যানেজারের বেতনটা কত সেটা শুধু বের করেন। তাহলে আপনি বলবেন যে ভাইয়া ম্যানেজার সহ এই 30 জন কর্মকর্তা কর্মচারীর বেতন হচ্ছে 1,33,300 টাকা। এই 1,33,300 থেকে 30 জন কর্মচারীর বেতন 1,20,000 টাকা যদি আমি বাদ দেই, তাহলেই ম্যানেজারের বেতনটা কত এটা আমরা পাবো। তো 33,300 থেকে 20,000 বাদ দিলে কত পাওয়া যাবে? 13,300 পাওয়া যাবে না? 13,300। তার মানে এই 13,300 টাকায় হচ্ছে ম্যানেজারের বেতন হবে। পরেরটাতে চলে যান 10 নম্বর। 10 নম্বরে কি বলতেছে যে দ্য এভারেজ ওয়েজেস অফ এ ওয়ার্কার ডিউরিং এ ফর্টনাইট কম্প্রাইজিং 15 consecutive working days was rupees 90 per day. During the first 7 days, his average wages rupees 87, and the average wages during the last 7 days was rupees 92. What was his wage on the 8th day? বলা হচ্ছে যে একজন শ্রমিকের 15 দিনের গড় মজুরি হচ্ছে 90 টাকা। প্রথম 7 দিনের গড় মজুরি হচ্ছে 87 টাকা। শেষ 7 দিনের গড় মজুরি হচ্ছে 92 টাকা। তাহলে অষ্টম দিনে তার মজুরি কত টাকা এটা বের করে দেখান। অষ্টম দিনে তার মজুরি কত টাকা ছিল এইটা আমাদের বের করে দেখাইতে হবে। সহজ হিসাব ভাই, 15 দিনের গড় বেতন যদি 90 টাকা করে হয়, তাহলে 15 দিনের টোটাল বেতন কত? আপনি বলবেন যে 9 15 কত হয়ে যাবে? 9 15 হয়ে যাচ্ছে 9 × 10 = 90, 5 × 5 = 45, তার মানে হচ্ছে 135 হয়ে যাবে। 135 অর্থাৎ 1350 টাকা হবে টোটাল বেতন। এরপরে বলা হচ্ছে যে প্রথম 7 দিনের গড় বেতন হচ্ছে 87 টাকা। শেষ 7 দিনের গড় বেতন কত? এই যে 92 টাকা। তাহলে এখানে কত? 7 7 49 9, হাত থেকে 4, 27 56, আর 4 কত? 609 টাকা। আর শেষ 7 দিনের টোটাল বেতন কত? 7 2 14 4, হাত থেকে 1, 7 9 63, আর 1 64, 644 টাকা। সো আমাকে জিজ্ঞাসা করছে যে অষ্টম দিনের বেতন কত। তাহলে এখানে আমরা জানি যে 15 দিনের টোটাল বেতন 1350 টাকা। আর এখানে 7 দিন আর 7 দিন, 14 দিনের টোটাল বেতন কত? 9 4 13 3, হাত থেকে 1 5, 6 6 12, 1253। তার মানে এই যে 1350 থেকে, অর্থাৎ 15 দিনের বেতন থেকে যদি আমরা 14 দিনের এই যে 1253 টাকাকে বাদ দিয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে অষ্টম দিনে আসলে তার বেতন কত ছিল। এইদিকে 47, ওইদিকে 50, তার মানে হচ্ছে এই যে 97 টাকা ছিল। ঠিক আছে, অষ্টম দিনে তার বেতন কত ছিল? 97 টাকা।
পরেরটাতে চলে যান 11 নম্বর। 11তে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ টেম্পারেচার ফর দ্য ফার্স্ট 4 days অফ এ উইক ইজ 40.2 ডিগ্রি সেলসিয়াস। বলতেছে যে কোনো একটা সপ্তাহের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 40.2 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড দ্যাট অফ দ্য লাস্ট 4 days ইজ 41.3 ডিগ্রি সেলসিয়াস। আর শেষ 4 দিনের যে তাপমাত্রা সেটা হচ্ছে 41.3 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য এভারেজ টেম্পারেচার ফর দ্য হোল উইক ইজ 40.6 ডিগ্রি সেলসিয়াস, বলতেছে যে পুরো সপ্তাহের গড় তাপমাত্রা যদি 40.6 ডিগ্রি সেলসিয়াস হয়, দেন দ্য টেম্পারেচার অন দ্য 4th ডে, তাহলে চতুর্থ দিনের তাপমাত্রাটা কত এটা বের করে। এক সপ্তাহ মানে কয় দিন? এক সপ্তাহ মানে 7 দিন, আমরা সবাই জানি। এক সপ্তাহ মানে যদি 7 দিন হয়, তাহলে 7 দিনের গড় তাপমাত্রা কত বলছে? 40.6 বলছে। তাহলে 7 দিনের টোটাল তাপমাত্রা কত? 47-এ 280, 6-7 42, তাহলে 280 আর হচ্ছে 42 মানে হচ্ছে 284.2 ডিগ্রি সেলসিয়াস। এখন খেয়াল করেন প্রথম 4 দিনের গড় তাপমাত্রা কত? প্রথম 4 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 40.2, আর শেষ 4 দিনের গড় তাপমাত্রা কত? এই যে 41.3। তাহলে প্রথম 4 দিনের টোটাল তাপমাত্রা কত হবে? 440-এ 160.428, আর এখানে কত হয়ে যাচ্ছে? 4 4 4 164, 3 4 12, 165.2। তাহলে খেয়াল করেন এখানে 4 দিন আর 4 দিন কত দিন? 8 দিন। 8 দিনের টোটাল তাপমাত্রা কত হচ্ছে? 165, 66। 166-র সাথে 166-র সাথে যদি আমরা 160-কে গুণ করে দেই, তাহলে পেয়ে যাবো কত? 326 পেয়ে যাব। মানে 8 দিনের টোটাল তাপমাত্রা হচ্ছে 326, আর 7 দিনের টোটাল তাপমাত্রা হচ্ছে এইটা। তো জিজ্ঞাসা করছে যে চতুর্থ দিনের তাপমাত্রা কত? চতুর্থ দিনের তাপমাত্রা আপনি বের করতে পারবেন না? যে 8 দিনের তাপমাত্রা হচ্ছে 326, 7 দিনের টোটাল তাপমাত্রা হচ্ছে 284.2, তাহলে এই দুইটাকে বিয়োগ করে দেন। তাহলে এই দুইটাকে বিয়োগ করলে কত হবে? এইদিকে 85 থেকে হিসাব করি, 85 এদিকে 15, 15 26 15 6 21, 21 20 41, 41.8 হবে। আর এইদিকে 2 থেকে 10 পর্যন্ত 8, তাহলে 41.8 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। যে চতুর্থ দিনের তাপমাত্রা হবে 41.8 ডিগ্রি সেলসিয়াস। পরেরটাতে চলে যান 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ এজ অফ এ গ্রুপ অফ 15 এমপ্লয়িজ ইজ 24 ইয়ার্স। বলতেছে যে একটা গ্রুপে 15 জন মানুষ আছে যাদের গড় বয়স কত? 24 বছর। ইফ 5 more এমপ্লয়িজ জয়েন দ্য গ্রুপ, বলতেছে যে ওই গ্রুপে যদি আরো 5 জন মানুষ নতুন করে যুক্ত হয়, দ্য এভারেজ এজ ইনক্রিজড বাই 2 ইয়ার্স, তাহলে গড় বয়স 2 বছর বেড়ে যাবে। ফাইন্ড দ্য এভারেজ এজ অফ দ্য নিউ এমপ্লয়িজ, তাহলে নতুন যারা যুক্ত হয়েছে তাদের গড় বয়স কত? অর্থাৎ নতুন যে 5 জন যুক্ত হয়েছে তাদের গড় বয়সটা কত জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন 15 জন মানুষের গড় বয়স যদি 24 হয়, তাহলে টোটাল বয়স কত? আপনি বলবেন যে 24 10 240, 5 24 120, তাহলে 240 আর 120 মানে কত? 360, 360 বছর। এখন খেয়াল করেন এই 15 জনের সাথে আরো 5 জন যুক্ত হয়ে এখন টোটাল মানুষ কত? 20 জন। এই 20 জন হওয়ার কারণে গড় বয়স 2 বছর বেড়ে গেছে, অর্থাৎ আগে 24 ছিল এখন কত হয়ে যাবে? 26 হবে। তাহলে 20 জন মানুষের টোটাল বয়স কত? 26 দুগুণ 52 আর একটা শূন্য, 520 বছর হয়ে যাবে। তাহলে এই যে নতুন 5 জন এসে যুক্ত হয়েছে, এই নতুন 5 জনের টোটাল বয়স কত হবে? আপনি বলবেন যে 520 থেকে 360-কে বিয়োগ করে দেন, তাহলে এইদিকে 40 20 60, তার মানে হচ্ছে 160 বছর হয়ে যাবে। তার মানে নতুন যেই 5 জন এসে যুক্ত হয়েছে তাদের টোটাল বয়স কত? 160 বছর। জিজ্ঞাসা করছে যে গড় বয়স কত এটা বের করেন, তাহলে 160 থেকে মানে 160-কে জাস্ট 5 দিয়ে ভাগ করে দিলেই ওই 5 জনের গড় বয়স আপনি পেয়ে যাবেন যে 32 বছর।
পরেরটাতে চলে যান 13 নাম্বার। দেখেন 13তে কি বলা হচ্ছে যে ইফ দ্য এভারেজ অফ ফোর নাম্বারস m 2m plus 3 3m minus 5 and 5m plus 1 is 63, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য m? বলতেছে যে এই যে চারটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে m, আরেকটা হচ্ছে আপনার 2m plus 3, আরেকটা হচ্ছে 3m minus 5, আরেকটা হচ্ছে 5m plus 1। এই চারটা সংখ্যার গড় কত? 63। তাহলে চারটা সংখ্যার গড় যদি 63 হয়, তাহলে আমি এই চারটা সংখ্যাকে যোগ করে দিছি, তাহলে এই চারটা সংখ্যার সমষ্টি কত হবে? আপনি বলবেন যে 3 4 12 2, হাত থেকে 1 4 6 24 আর 1 25, 252। 252 হয়ে গেল। এখন আমরা জাস্ট যোগ করব, এখানে একটা এম আর দুইটা 3m আর 3 6, 6 পাশে কত? 11m। তারপরে দেখেন 3 আর 1 4, 4 থেকে 5 মানে 5 থেকে 4 বিয়োগ করলে এখানে মাইনাসই হয়ে যাবে আলটিমেটলি। 11m এখানে -1 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু কত? 252। তাহলে 11m ইজ ইকুয়াল টু 253। তাহলে m ইজ ইকুয়াল টু কত? 11 দুগুণ 22, হাতে থাকে 3, 3 11 33, অর্থাৎ 23 হয়ে যাবে। তো প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে m এর ভ্যালু বের করো, সো m এর ভ্যালু কত? 23। পরেরটাতে চলে যান 14 নম্বর। দেখেন 14তে কি বলা হচ্ছে যে ইফ দ্য এভারেজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 60, বলতেছে যে এক্স এবং ওয়াই এই দুইটার গড় যদি 60 হয়, তাহলে টোটাল কত হবে? আপনি বলবেন যে 60 দুগুণ 120 হয়ে যাবে। অ্যান্ড দ্য এভারেজ অফ ওয়াই অ্যান্ড জেড ইজ 80, ওয়াই এবং জেটের গড় যদি 80 হয়, তাহলে ওয়াই এবং জেটের সমষ্টি কত? আপনি বলবেন যে 80 দুগুণ 160 হবে। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স এর ভ্যালু কত? তাহলে এটাকে ধরে নেন 1 নম্বর সমীকরণ, এটা ধরে নেন 2 নম্বর সমীকরণ। আমরা 2 নম্বর থেকে 1 নম্বরকে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে এই যে ওয়াই প্লাস জেড মাইনাস এই যে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হয়ে যাবে? 160 থেকে 120 বিয়োগ করে দিলে এই যে 40 হয়ে যাবে। তাহলে ওয়াই আর ওয়াই কেটে যাবে, তাহলে এই যে জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত? 40। তো প্রশ্নে এটাই চাইছে যে জেড আর এক্স এর পার্থক্যটা কত? সো পার্থক্য হচ্ছে 40। পরেরটাতে চলে যান 15 নম্বর। দেখেন 15তে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অফ 3 নাম্বারস ইজ 15 মোর দেন দ্য এভারেজ অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড অফ দিস নাম্বারস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড অফ দিস 3 নাম্বারস? বলা হচ্ছে যে তিনটা সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের পার্থক্য হচ্ছে 15, বা প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড়ের চেয়ে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে 15 বেশি বললেই হইল একটা। তো বলতেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড অফ দিস 3 নাম্বারস? তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত? খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যা হচ্ছে এফ। তো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গড় এবং দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে কত বেশি? এই যে 15 বেশি। সো আমরা যদি এখানে দেখেন, আমরা যদি এখানে লসাগু করি 2, তাহলে আপনি বলবেন যে এফ প্লাস এস মাইনাস টি ইজ ইকুয়াল টু কত? 15। এস আর এস কেটে যাবে, তাহলে এই যে প্রথম সংখ্যা
আর তৃতীয় সংখ্যার পার্থক্য কত? 15 আর 2 গুণ করলে এই যে 30 হয়ে যাবে। যে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে 30। পরেরটাতে চলে যান, 16 নাম্বার। দেখেন এটার অপশনটা আমি একটু লিখে দিই। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ বি ইকুয়াল টু 9d মাইনাস সি অ্যান্ড ডি ইকুয়াল টু a বাই 6, হোয়াট ইজ দ্য এভারেজ অফ a b c অ্যান্ড d। এখানে বির মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে যে এ বি সি ডির গড় কত। একটা জিনিস সব সময় মাথায় একদম ক্লিয়ার রাখবেন যে এখানে এই যে চারটা সংখ্যা এ বি সি ডি, এদের গড় যদি আমাকে বের করতে হয়, এদের গড় যদি আমাকে বের করতে হয়, তাহলে সবার প্রথমে যেই জিনিসটা দরকার পড়বে এখানে এ বি সি ডির গড় বের করতে গেলে সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এ বি সি ডি এদের সমষ্টিগত, এদের সমষ্টিগত। আপনি যতক্ষণ পর্যন্ত না এই এ বি সি ডির যোগফল কত এইটা যতক্ষণ পর্যন্ত না বের করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এদের গড় কত হবে। তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই চারটা সংখ্যার সমষ্টি বের করা। এবং আমরা যদি অপশনের দিকে একটু নজর দেই তাহলে দেখব যে উত্তরটা আমাকে ডির সাপেক্ষে বের করতে হবে, অর্থাৎ এই সবগুলোকে আমাকে ডিতে কনভার্ট করতে হবে, কারণ আমি অপশন থেকে বুঝতে পারছি যে ডিতে কনভার্ট করে দিতে হবে। তো আপনি চাইলে ডিতে কনভার্ট করে দিতে পারেন। যেমন এখানে বলতেছে যে বি সমান সমান হচ্ছে 9d মাইনাস সি। তো এখান থেকে চাইলে আমরা বি প্লাস সির মান বের করতে পারি যে বি প্লাস সি সমান সমান কত? 9d। তাহলে বি প্লাস সির মান আমি বের করছি। এরপরে দেখেন ডি সমান সমান বলছে কত? এ বাই 6। তো আমরা চাইলে এখান থেকে এর মান বের করতে পারি। এ সমান সমান কত? 6 আর ডি গুণ করলে 6d হয়ে যাবে। আর ডি কে আমি অ্যাজ ইট ইজ রেখে দিব, যেহেতু সবগুলোকে আমি ডিতে কনভার্ট করছি। খেয়াল করে দেখেন এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান কত? আপনি বলবেন এর মান হচ্ছে 6d, এই যে 6d। বি প্লাস সির মান কত? এই যে 9d। আর ডি কে আমি অ্যাজ ইট ইজ রেখে দিছি। তাহলে 9 6 15 আর একে কত? 16d। তার মানে এই যে চারটা সংখ্যা এ বি সি ডি, এই চারটা সংখ্যার সমষ্টি কত? 16d। আমাকে বলছে গড় কত, তার মানে এই 16dকে জাস্ট এই 4 দিয়ে ভাগ করে দিলেই আমি উত্তর পেয়ে যাব যে আমার উত্তর হচ্ছে 4d। বোঝা গেছে? পরেরটাতে চলে যান, 17 নাম্বার। 17তে কি বলতেছে যে দ্য এভারেজ অফ 6 নাম্বারস ইজ 25। ছয়টা সংখ্যার গড় 25। তো ছয়টা সংখ্যার গড় 25 হলে ছয়টা সংখ্যার টোটাল কত হবে? আপনি বলবেন যে 6 25 150। ইফ 3 মোর নাম্বারস উইথ অ্যান এভারেজ অফ 22 আর অ্যাডেড টু দিস নাম্বারস। বলতেছে যে এই ছয়টা সংখ্যার সাথে যদি আমি আরও তিনটা সংখ্যা যদি যোগ করে দেই এবং এই তিনটা সংখ্যার গড় যদি 22 হয়, তাহলে তিনটা সংখ্যার গড় 22 হইলে সমষ্টি কত হবে? আপনি বলবেন যে 66। তাহলে 6 আর 3 টোটাল সংখ্যা কত? 9টা। এই 9টা সংখ্যার সমষ্টি কত? 150 আর 66 মিলে 216। তো আমাকে বলতেছে যে হোয়াট উইল বি দ্য এভারেজ অফ দ্য কম্বাইন্ড 9 নাম্বারস। তাহলে এই 9টা সংখ্যার গড় কত? তাহলে আমরা তো দেখলাম যে 9টা সংখ্যার সমষ্টি 216 বের হয়েছে। তাহলে 9টা সংখ্যার যে গড় সেটা কত বের হবে? 216 ভাগ 9 ইজ ইকুয়াল টু 24। 24 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান, 18 নম্বর। 18তে কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য এভারেজ of all the numbers between 6 and 34 which are divisible by 5। বলা হচ্ছে যে 6 এবং 34-এর মধ্যে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর গড় কত। অর্থাৎ 6 থেকে 34 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলোকে 5 দ্বারা ভাগ করা যাবে এবং সেই সংখ্যাগুলোর গড় কত। আপনি বলবেন যে 6-এর পরেই 5 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা আছে 10, 15, 20, 25 এবং 30। অর্থাৎ 6 থেকে 34 পর্যন্ত আমার এই কয়েকটা সংখ্যা আছে, এই কয়েকটা সংখ্যার গড় জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন এই কয়েকটা সংখ্যার গড় কত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কমন ডিফারেন্স কত। এইটার মধ্যেও 5, এইটার মধ্যেও 5, এইটার মধ্যেও 5, এইটার মধ্যেও 5। তাহলে আমরা বলতে পারি যে এরা মানে একটা নির্দিষ্ট গ্যাপ রেখে, দুইটা সংখ্যার মধ্যে একটা গ্যাপ রেখে আগাচ্ছে। তাহলে এভারেজের সংজ্ঞা আমরা কি জানি? এভারেজ বলতে কি বুঝি? এভারেজ কাকে বলে? এভারেজ হচ্ছে কয়েকটা অসমান রাশির বা কয়েকটা অসমান সংখ্যার মাঝখানের সংখ্যাটা। এভারেজের সংজ্ঞা আমরা কি জানি? যে কয়েকটা অসমান রাশির মাঝখানের সংখ্যাটাই বা মাঝখানের ভ্যালুটাই হচ্ছে গড়। তাহলে এখানে যেহেতু আমরা কয়টা সংখ্যা দেখতে পাচ্ছি, 10 একটা, 15 একটা, 20 একটা, 25 একটা, 30 একটা, আমরা এখানে 5টা সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে এই 5টা সংখ্যার মধ্যে মাঝখানে যেই সংখ্যাটা আছে এটাই হবে গড়, অর্থাৎ 20। এটা সব সময়ের জন্য সত্যি না। কেন সত্যি না? কারণ এইটা এখানে মাঝখানেরটা গড় হচ্ছে এই কারণে যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমার গ্যাপ পাস করে। সো আমি বলতে পারি যে এগুলা অনেকটা মানে কনজিকিউটিভ নাম্বারের মতো, ধারাবাহিক সংখ্যার মতো, যে 5 গ্যাপ রেখে 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 যাচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে 5টা সংখ্যার মাঝখানের সংখ্যাটাই গড় হবে। কিন্তু এখানে যদি এরকম হইতো যে 10-এর পরে 11 হইতো, তারপরে আবার 13, তারপরে আবার 14, তারপরে আবার ধরেন 17, যদি এরকম হইতো তখন আপনি বলতে পারতেন না যে এই 5টা সংখ্যার গড় 13, কারণ এদের মধ্যে গ্যাপ কিন্তু সমান না। এদের মধ্যে গ্যাপ সমান না। যেহেতু এখানে সবগুলো সংখ্যার মধ্যে গ্যাপ সমান, তার মানে এই 5টা সংখ্যার মাঝখানের সংখ্যাটা হবে গড়। এইগুলা যদি ভালো না লাগে, এগুলা সবাই বুঝবেও না বা এগুলা বুঝতে বুঝতে দেরি হবে। আপনি কি করবেন? দেখবেন যে 6 থেকে 34-এর মধ্যে এমন কয়টা সংখ্যা আছে যাদেরকে আপনি 5 দিয়ে ভাগ করতে পারেন, আপনি এই সংখ্যাগুলো পাবেন। তারপরে কি করবেন? যোগ করে দেবেন। 30 20 50, 50 10 60, 60 আর 25 কত? 85, 85-র 15-তে কত? 100। তার মানে এখানে আমরা 5টা সংখ্যা পাইছি। 5টা সংখ্যার সমষ্টি যদি 100 হয়, তাহলে 5টা সংখ্যার গড় কত হবে? এই যে 5 20 100 হয়ে যাবে, অর্থাৎ 20 গড়। বোঝা গেছে? পরেরটাতে চলে যান, 19 নাম্বার। দেখেন এই প্রশ্নটা অনেকবারই আসছে। এই 19 নাম্বার প্রশ্নটা ভবিষ্যতে আবার আসতে পারে। ঠিক আছে, এটা প্রায় আসতে দেখা যায় বিভিন্ন পরীক্ষাতে। দেখেন 19 নম্বরে কি বলতেছে যে দ্য এভারেজ ডেইলি ওয়েজ অফ 10 ওয়ার্কার্স ইজ টাকা 400। বলতেছে যে 10 জন শ্রমিকের দৈনিক গড় পারিশ্রমিক কত? 400 টাকা করে। তো 10 জনের গড় পারিশ্রমিক যদি 400 টাকা হয়, তাহলে টোটাল পারিশ্রমিক কত? আপনি বলবেন যে 400 আর 10-এ 4000 টাকা। ইফ দ্য লোয়েস্ট ওয়েজ ইজ টাকা 300, বলতেছে যে সর্বনিম্ন মজুরি যদি 3000 টাকা হয়, হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজ ইন টাকা? তাহলে সর্বোচ্চ মজুরি কত? কথা বুঝছেন? 10 জন শ্রমিকের দৈনিক গড় মজুরি 400 টাকা। একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি যদি 300 টাকা হয়, তাহলে সর্বোচ্চ মজুরি কত হবে? সর্বোচ্চ মজুরি কত হবে? দেখেন, আপনাকে যখন কোনো প্রশ্নে এরকম জিজ্ঞাসা করবে যে ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, যেমন 10 জনের মধ্যে একজন মানুষ আছে যার বেতনটা সবচেয়ে বেশি, সো এই বেশি যিনি বেতন পাবেন তার বেতনটা কত, এইটা বের করতে গেলে আপনাকে এই 10 জনের মধ্যে একজন বাদ দিয়ে বাকি যেই 9 জন থাকবে, এই 9 জনের বেতনকে একদম মিনিমাম ধরতে হবে, সর্বনিম্ন ধরতে হবে। তাহলে এই যে 9 জন মানুষের
সর্বনিম্ন বেতন যদি আমি 300 টাকা করে ধরি, তাহলে টোটাল বেতন কত হবে? আপনি বলবেন যে 2700 টাকা হবে। তাহলে 10 জন মানুষের টোটাল বেতন 4000, আর 9 জন মানুষের টোটাল বেতন হচ্ছে 2700। তাহলে যিনি ম্যাক্সিমাম স্যালারি নিচ্ছেন তার বেতন কত হবে? 4000 থেকে 2700 বাদ দিলে এই যে 1300 টাকা পাওয়া যাবে। তাহলে এখানে সর্বোচ্চ মজুরি হতে পারে 1300 টাকা। পরেরটাতে চলে যান, 20 নম্বর। দেখেন, এটা একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, ঠিক আছে? এটা পূবালী ব্যাংকেও আসছিল এই যে 2023 সালে। এখন যারা চাকরি করতেছে পূবালীতে, 23-এ এই প্রশ্নটা আসছিল। খুব মজার, একটু বোঝেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন যে বিষয়গুলো একদম ইজি হয়ে গেছে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 20 নাম্বারস ইজ 0। বলতেছে যে 20টা সংখ্যা আছে ভাই, হ্যাঁ, কথা বুঝছেন কিন্তু। এগুলো হচ্ছে খুব ট্রিকি প্রশ্ন, যে 20টা সংখ্যার গড় হচ্ছে 0। তাহলে 20টা সংখ্যার গড় যদি 0 হয়, তাহলে আপনি বলবেন যে 20টা সংখ্যার সমষ্টি কত হবে? শূন্যই হবে। কারণ আমরা তো এতক্ষণ পর্যন্ত সমষ্টি এইভাবেই বের করছি। তাহলে 20টা সংখ্যার গড় শূন্য হলে সমষ্টি কত? শূন্য। ওকে, ফাইন। তারপরে বলতেছে যে অফ দেম, মানে ওই 20টা সংখ্যার মধ্যে অ্যাট দ্য মোস্ট, সর্বোচ্চ, হাউ মেনি মে বি গ্রেটার দেন 0। তাহলে দেখেন, বলতেছে যে ওই 20টা সংখ্যার মধ্যে সর্বোচ্চ কতগুলো সংখ্যা আছে যাদের মান শূন্যের চেয়ে বড় হবে। 20টা সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদের মান শূন্যের চেয়ে বড় হবে। আমি যদি এইভাবে আপনাকে একটু বোঝানোর ট্রাই করি, ধরে নেন ভাই, যে এখানে এই যে 20টা সংখ্যার মধ্যে 19টা সংখ্যা, এইরকম করে ধরে নেন যে 19টা এক আছে, কথার কথা বলতেছি, যে ধরে নেন যে এরকম 19টা এক আছে। এই 19টা একের যোগফল কত? আপনি বলবেন যে 19টা একের যোগফল হচ্ছে 19। 19টা একের যোগফল হচ্ছে 19। এখন এইটা তো পজিটিভ ভ্যালু, কিন্তু এখানে আমার 19টা সংখ্যা আছে, এখানে আমার টোটাল সংখ্যা কয়টা? 19টা সংখ্যা। এখন এই যে 20তম সংখ্যাটা, 20তম সংখ্যাটা যদি আমি -19 ধরি, তাহলে কি হবে বলেন তো? যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি যে ভাই 20টা সংখ্যার সমষ্টি শূন্য হওয়া লাগবে, সো 20টা সংখ্যার সমষ্টি তখনই শূন্য হবে যখন 19টা সংখ্যার যোগফল, মানে 19টা সংখ্যার যোগফল যা হবে। তো আমি এখানে বোঝানোর জন্য ধরে নিচ্ছি যে ধরে নেন যে এখানে 19টা সংখ্যা মানে 19টা এক আছে। তাহলে 19টা একের যোগফল কত? 19। এই 19 থেকে যদি আমি এই যে আমার 20তম সংখ্যাটা, 20তম সংখ্যাটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ -19 হয়, তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে আপনি এখানে কত ফলাফল নামাবেন? শূন্য নামাবেন না? মূল কথা হচ্ছে যে ভাই এখানে যেই 19টা সংখ্যা আছে, এই 19টা সংখ্যার যোগফল যত হবে, ঠিক ওই ভ্যালুটার নেগেটিভ ভ্যালু যদি এই 20তম সংখ্যা হয়, তাহলেই একমাত্র এই 20টা সংখ্যার সমষ্টি শূন্য হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এখানে আমাকে বলেই দিছে যে শূন্যের চেয়ে বড় সর্বোচ্চ কতগুলো সংখ্যা আছে। তাহলে শূন্যের চেয়ে বড় সর্বোচ্চ সংখ্যা আপনার কতগুলো হইতে হবে? অবশ্যই 19টা হওয়া লাগবে, অবশ্যই 19টা পজিটিভ সংখ্যা হইতে হবে। 19টা সংখ্যা এখানে পজিটিভ হবে, আর এই 19টা সংখ্যার যে যোগফল, সেই একটার সংখ্যাটা আমার কি হয়ে যাবে? নেগেটিভ হবে। তার মানে 20টা সংখ্যার মধ্যে সর্বোচ্চ কতগুলো সংখ্যা একের চেয়ে বড় হবে, সরি, শূন্যের চেয়ে বড় হবে? আপনি বলবেন যে 19টা সংখ্যা। এই 19 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। লাস্ট ম্যাথ দেখবো আজকে, 21 নাম্বার।
দেখেন 21 নম্বরে কি বলা হচ্ছে, এই প্রশ্নটাও অনেক জায়গায় আসছে প্রিলিমিনারিতে এবং রিটেন পরীক্ষাতেও এই প্রশ্নটা আসছে অনেক আগে। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ, এটা আবার আসবে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে দ্য এভারেজ মান্থলি ইনকাম অফ পি অ্যান্ড কিউ ইজ 5050। বলতেছে যে পি এবং কিউ এই দুইজনের গড় মাসিক ইনকাম 5050 টাকা। তাহলে পি এবং কিউ এর টোটাল ইনকাম কত? 5050 গুণন 2 ইজ ইকুয়াল টু 10100 টাকা। দ্য এভারেজ মান্থলি ইনকাম অফ কিউ অ্যান্ড আর ইজ টাকা 6250। বলতেছে যে কিউ এবং আর এই দুইজনের মাসিক গড় বেতন যদি 6250 টাকা হয়, তাহলে টোটাল বেতন কত? আপনি বলবেন যে 12500 টাকা। অ্যান্ড দ্য এভারেজ মান্থলি ইনকাম অফ পি অ্যান্ড আর ইজ 5200। বলতেছে যে পি এবং আর এই দুইজনের গড় মাসিক ইনকাম যদি 5200 হয়, তাহলে টোটাল ইনকাম কত হবে? আপনি বলবেন যে 10400 টাকা। জিজ্ঞাসা করছে যে ক্যালকুলেট দ্য মান্থলি ইনকাম অফ পি, তাহলে পির মাসিক ইনকাম কত? আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভাই সবগুলাই তো দুইটা দুইটা করে আছে, পি দুইবার, কিউ দুইবার, আর দুইবার। তো আমরা যদি সবগুলোকে যোগ করে দেই, তাহলে আমরা এখানে কত পাবো? 2p প্লাস 2q প্লাস 2r ইজ ইকুয়াল টু কত? 3×10=30,000, 30,000, 400, 500, 30,000, 32,000, 33,000 পেয়ে যাবো। 33,000 পেয়ে যাব। তাহলে এখানে 2 কমন নিলে এই যে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এই যে 33,000 হয়ে যাবে। 33,000। তাহলে এই যে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু হোয়াট? 2 দিয়ে 33,000কে ভাগ করে দিলে আপনি পেয়ে যাবেন কত? 16,500। প্রশ্নে কি জিজ্ঞাসা করতেছে? প্রশ্নে জিজ্ঞাসা করতেছে যে পির মাসিক ইনকাম কত। তাহলে পির ইনকামটা এখন আপনি বের করতে পারবেন না ভাই, খুব ইজিলি বের করা যাবে। আপনি বলবেন যে ভাইয়া আমরা কিউ এবং আর এর ইনকামটা জানি 12,500। তাহলে এই যে কিউ এবং আর এর মাসিক ইনকাম 12,500কে যদি এখানে বসায় দেই, তাহলে আমরা পির মাসিক ইনকাম কত সেটা বের করতে পারবো। 16,500 থেকে 12,500 বাদ দিলে কত পাওয়া যাবে? এই যে 4,000 টাকা পাওয়া যাবে। এই 4,000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে পির মাসিক ইনকাম 4,000 টাকা। বুঝতে পারছেন কিনা? তো আমাদের নেক্সট ক্লাসে আশা করি এভারেস্টটা শেষ হয়ে যাবে। তো দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।